অগোচরে তুমি, পর্ব ১৪, লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। আন্টি, আপনার ছেলের কি কোনোদিনও আক্কেল জ্ঞান হবে না? দিহাত করুণ চোখে তাকিয়ে আছে আয়েশা বেগমের দিকে। কালকে বিকালে এনজিওর থেকে অর্ক বেরিয়ে আসার পর ওর ফোনের অনেকগুলো কল দিয়েছিল দিহাত, কিন্তু অর্ক রিসিভ করেনি। তারপর সন্ধ্যার দিকে অনেকগুলো কল দিয়েছে, অর্ক তখনও ওর কল রিসিভ করেনি। ইনফ্যাক্ট আজ সকালেও কল দিয়েছে। দিহাত তখনও হতাশ হয়, কারণ অর্ক আজ সকালেও কলটা রিসিভ করেনি। এতবার ট্রাই করার পরেও যখন অর্ক ফোন তুলছে না, তখন দিহাতের চিন্তা হতে থাকে অর্কের জন্য, যদি ওর কোনো বিপদ আপদ হয়ে থাকে। তাই সকাল সকাল বাসায় এসে উপস্থিত হয়েছে। আয়েশা বেগম দিহাতের কথার মানে বুঝতে না পেরে স্মিত হেসে বলল, কেন, কি করেছে ও? আয়েশা বেগম যেন কাঁটা গায়ে নুন ছিটিয়ে দিলেন। এতক্ষণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল দিহাত, কিন্তু এখন আর ওর পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তাই পাশের সোফাটায় ধপ করে বসে পড়ল। ফসফস করে দম ছেড়ে গলার স্বর উঁচু করে বলল, কি করেনি সেটা বলুন আন্টি। কাল বিকাল থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত মনে হয় 1000 কল দিয়েছি ওকে, কিন্তু একটা বারের জন্য কলটা রিসিভ করার প্রয়োজন মনে করলো না ও। কারো বিপদ আপদও তো হতে পারে। আচ্ছা, তাও আমি এটা মানতে পারি যে ও হয়তো তখন ফোনের কাছে ছিল না, কিন্তু পরে কি ওর ফোনটা হাতে নেয়নি, দেখেও নি যে কেউ ওকে এতগুলো কল দিয়েছে? ফোন ওর সাথে থাকলে তো দেখবে। আয়েশা বেগমের দিকে ভ্রু কুঁচকে তাকায় দিহাত। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মানে হলো কাল সকালে যখন এনজিওতে গিয়েছিল তখন ফোনটা বাসায় ফেলে গিয়েছিল। বিকালে ফোনের রিংটংয়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম অর্ক ওর ফোনটা বাসায় ফেলে রেখে গেছে। পরে সন্ধ্যায় আবার যখন কল আসে তখন গিয়ে দেখি ফোনের এই দশা। আয়েশা বেগম অর্কের ফোনটা দিহাতের দিকে এগিয়ে দিয়ে শেষের কথাটা বললেন। দিহাত ফোনটা হাতে নিয়ে ফিক করে হেসে দিল। আয়েশা বেগম হতাশার সুর টেনে বলল, স্ক্রিনে কিছু দেখা যায় না, কল রিসিভও করা যায় না, তাহলে কিভাবে বুঝবো তখন তুমি কল দিয়েছিলে? আয়েশা বেগম পর মুহূর্তে কপালে চিন্তার ছাপ ফেলে বলল, আচ্ছা দিহাত, ওর ফোনটা এমন বাজেভাবে চূর্ণ বিচূর্ণ হলো কি করে? কিরণ চৌধুরীর কেলানি খেয়ে আপনার ছেলের সাথে সাথে এই ফোনটারও হাড়গোড় ভেঙে গেছিল ওই দিন। দাঁত চেপে মিনমিনে স্বরে বলল দিহাত। আয়েশা বেগম বুঝতে না পেরে বলল, কিছু বললে? দিহাত গলা খাকড়ি দিয়ে বলল, হ্যাঁ, ওই দিন অর্ক অ্যাক্সিডেন্ট করলো না, তখনই ফোনটা ভেঙে গিয়েছিল আন্টি। দিহাতের কথায় আয়েশা বেগম রাগ দেখিয়ে বলল, দেখেছো কেমন বেখেয়ালি আচরণ এই ছেলের? তোর ফোনটা ভেঙে গেছে তো তুই আরেকটা নতুন ফোন নিবি না? সরি, তোর ফোনটা ভেঙে গেছে তো তুই আরেকটা নতুন ফোন নিবি না? কিন্তু না, ও সেটা না করেই ভাঙা ফোন নিয়েই বসে আছে। কেন? তোর কাছে টাকা না থাকলে আমাকে বলতি, আমি দিতাম। এই ভাঙা ফোনে তোকে কেউ কল দিলে যেমন তুই দেখতে পাস না, তেমনি তুইও তো কাউকে কল দিতে গেলে দেখতে পাস না। তুমি ঠিকই বলেছ দিহাত, এই ছেলের আসলেই কোনো দিন আক্কেল জ্ঞান হবে না। আচ্ছা, ওর কথা বাদ দাও তো, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে বাসা থেকে কিছু খেয়ে আসোনি। তুমি টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। দিহাত আসলেই বাসা থেকে কিছু খেয়ে আসেনি, তাই আয়েশা বেগমের কথা মতো চুপচাপ গিয়ে খেতে বসে গেল। বাংলাদেশ আই ভিশন হসপিটালের করিডোরে বসে আছে মেহনুরার রোশনি। কানাডায় মেহনুরার যে ডাক্তারের কাছে ওর চোখের ট্রিটমেন্ট করাতো, সেই ডাক্তার মানে ডক্টর স্নিগ্ধ চৌধুরীর দেশে এসেছে, তাই এখানে ওনার সাথে দেখা করতে এসেছে ও। রওনাফ আর রোশনির বিয়ে শেষ হওয়া অবধি একটু সময় লেগে যাবে, ততদিন মেহনুরের পক্ষে ওয়েট করা পসিবল না। তাই মেহনুর ডক্টর স্নিগ্ধ চৌধুরীকে সাথে কথা বলে জানতে চেয়েছিল বাংলাদেশে ওর আই টেস্ট করাতে পারবে কিনা। তখন ডক্টর স্নিগ্ধ চৌধুরী বললেন উনিই নাকি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন, আর আই ভিশন হসপিটালে তাকে পাওয়া যাবে। এটা শোনার পর মেহনুর একটা সিরিয়াল কেটে রেখেছিল, আজকে ডাক্তারের সাথে দেখা করতে এসেছে, কিন্তু হসপিটালে এসে দেখে ব্যাগে সিরিয়ালের কাগজটা নেই। মেহনুর উৎকণ্ঠিত হয়ে বলল, ভাবি, সিরিয়ালের কাগজটা কোথাও খুঁজে পাচ্ছি না। ইদানিং মেহনুরের চোখে একটু বেশি প্রবলেম হচ্ছে, চশমা পরলেও চোখে ঘোলা দেখে, বই পড়তে গেলে অনেক প্রেশার দিতে হয় চোখের উপর, ফলে চোখে আর মাথায় প্রচণ্ড রকমের ব্যথা অনুভূতি হয়।
তাই মেহনুর ভেবেছিল আজকে ডাক্তারকে দেখালেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আজকে আর পসিবল হবে না। মেহনুরকে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে রোশনি বলল, ভালো করে খুঁজে দেখো, পাবে। নিজের এমন ইরেসপন্সিবল কাজের জন্য নিজের উপর বিশাল রাগ হচ্ছে। রোশনির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আরে না ভাবি, ব্যাগে নেই, আমি ভালো করেই খুঁজে দেখেছি। আচ্ছা তুমি ডক্টর স্নিগ্ধকে একটা কল দিয়ে দেখো না, তোমাকে তো চেনেই উনি। এটা চাইনি বলেই তো সিরিয়াল দিয়েছিলাম, আমি চাইনি এখানে আমাকে স্পেশালভাবে ট্রিট করা হোক। আচ্ছা তুমি ব্যাগটা আমার কাছে দাও তো দেখি, আমি যেটা খুঁজছেন সেটা তো আমার কাছে, ব্যাগে পাবেন না। রোশনি ওর পুরো কথা শেষ করার আগেই অর্কের কথা শুনে চমকে উঠল। মেহনুর আর রোশনি দুজনেই চকিত দৃষ্টিতে সামনের দিকে তাকালো। অর্কের কথার মানে বুঝতে না পেরে মেহনুর আশ্চর্য হয়ে বলল, মানে? অর্ক একটা মুচকি হাসি দিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে থাকা কাগজটা মেহনুরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা বাসায় ফেলে এসেছিলে। সৌজন্যমূলক হাসি দিয়ে অর্কের হাত থেকে কাগজটা নিয়ে বলল, থ্যাঙ্কস, আপনি কোথায় পেয়েছেন? ড্রয়িং রুমে পড়েছিল। রোশনি আশ্চর্য হয়ে অর্কের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিন্তু অর্ক, তুমি কি করে জানলে আমরা এখানে আছি? অর্ক রোশনির বোকামি কথায় মনে মনে হাসে। অর্ক নিজের হাসি নিজের মধ্যে দমিয়ে রেখে বলল, ওইটাতে তারিখ আর সময়ের সাথে হসপিটালের নামও দেওয়া হয়ে আছে। ও তাই তো, আমিও না। যাকগে, কিন্তু তুমি শুধু শুধু কষ্ট করতে গেলে কেন? রওনককে বললেই তো হতো। ইটস ওকে, আসলে আমিও একটু শপিং মলের দিকে যাব, তো ভাবলাম ওই দিক দিয়ে যেহেতু যাব, আমি না হয় দিয়ে যাই। শুধু শুধু ওকে দৌড়ানোর কি দরকার? ওকে, আচ্ছা আমি এখন আসি। ঠিক আছে। অর্ক চলে যাওয়ার মিনিট 5 পরে মেহনুর আর রোশনি ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তারকে মেহনুর ওর আগের সব রিপোর্টগুলো দেখায়। এখন আই টেস্ট না করে আগের রিপোর্ট দেখে কোনো কাজ হবে না, তাই প্রথমেই মেহনুরকে আই টেস্ট দেওয়া হয়। তারপর ওই টেস্টের রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের সাথে দেখা করে। পুরো রুম জুড়ে পিনপিনন নীরবতা। ডাক্তার খুব সিরিয়াস মুভ করে নতুন পুরাতন সবগুলো রিপোর্টস পর্যবেক্ষণ করছেন। ভয়ে মেহনুরের গলা শুকিয়ে আসছে, না জানি রিপোর্টে কি এসেছে। রোশনির হাত শক্ত করে চেপে ধরে রেখেছে মেহনুর। রোশনি ওর হাতের উপর নিজের হাত রেখে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, রিপোর্টস ভালোই আসবে। কিন্তু মুখের কথায় কি কাজ হয়? যতক্ষণ না পর্যন্ত জানতে পারছে ততক্ষণ পর্যন্ত মেহনুরের ওই অশান্ত মন শান্ত হবে না। মেহনুর রোশনির দিকে এক পলক তাকিয়ে আবার ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে। মিনিট দুয়েক পরেই ডাক্তার সাহেব রিপোর্টগুলি তুলনামূলক শব্দ করে টেবিলের উপর রেখে দিয়ে মুখে একটা অমায়িক হাসি ঝুলিয়ে বলল, ওয়েলকাম মিস মেহনুর হোসেন, আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে। যদিও অপারেশনের পরে ডাউট ছিল যে তুমি কি আদৌ চশমা ছাড়া দেখতে পাবে কিনা, কিন্তু এখন আর কোনো ডাউট নেই, এভরিথিং ইজ ওকে। তাও তোমার রিকভার হতে একটু সময় লেগেছে। তোমার চোখে অপারেশন হয়েছে প্রায় আরও 2 মাস আগে। তোমাকে বলেছিলাম চশমা ইউজ না করতে, কিন্তু তুমি মনে হয় আমার কথাটা শোনোনি। বাংলাদেশে আসার পর থেকে তুমি চশমা ইউজ করছো, ফলে মাঝে মাঝে তুমি চোখে ঝাপসা দেখো। তোমার চোখে লেন্স বসানো হয়েছে মেহনুর, তো এখন তো আর চশমা ইউজ করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তবে আমি বলেছিলাম তোমার যদি দেখতে অসুবিধা হয় তাহলে তুমি চশমাটা ইউজ করতে পারো, কিন্তু তুমি কি করলে? 24 ঘন্টায় চোখে চশমা লাগিয়েই বসে রইলে। ডাক্তার সাহেবের কথায় মেহনুর কিছুটা হকচকিয়ে যায়। স্মিত হেসে বলল, আসলে আমি সবসময় চোখে চশমা দিই তো, বিশেষ করে যখন বাইরে রৌদ্রের মধ্যে যেতাম তখন দিতাম। বাসায় বাবা মা জানে না আমি চোখে অপারেশন করিয়েছি, তাদেরকে সারপ্রাইজ দেব বলে বলিনি, কিন্তু আমি যদি চশমাটা না পরি তাহলে তাদের সন্দেহ হতো না, তাই আর কি। ওকে, বুঝতে পেরেছি। যাই হোক, এখন আর চশমা ইউজ করার প্রয়োজন নেই, এখন খালি চোখেই দেখতে পাবে। আর শোনো, কিছুদিন তোমাকে সেফলি চলাফেরা করতে হবে। বাইরে গেলে সানগ্লাস পরে যাবে। মেডিসিনগুলো আরও 6 মাস কন্টিনিউ করতে হবে। মুখে সবসময় নর্মাল পানি ইউজ করবে, ঠিক আছে? মেহনুর, তোমার চোখের রঙটা কিন্তু রেয়ার, যত্নে রেখো সব সময়। কয়জনের এই নীল চোখ?
আছে। অনেকে তো কৃত্রিম লেন্স লাগিয়ে নিজেদের মনের আশা পূরণ করে, আর সেই জায়গায় তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে এই অপরূপ চোখের অধিকারিণী হয়ে পৃথিবীতে এসেছো। মেহনুর খুব মনোযোগ দিয়ে ডাক্তারের কথাগুলি শুনছিল। ডাক্তারের বলা শেষের কথাটা শুনে বিনিময়ে শুধু স্মিত হাসে। পর মুহূর্তেই জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ডক্টর, আমি কি মাইনাস পাওয়ারের কোনো নর্মাল চশমা ইউজ করতে পারবো? সেটার তো কোনো প্রয়োজন নেই। ইউ আর অল রাইট নাও। মেহনুর করুণ স্বরে বলল, দরকার আছে ডক্টর, প্লিজ বলুন না। করা যাবে। আমি তোমাকে একটা গ্লাস সাজেস্ট করছি। যদি কখনো চশমা ইউজ করো তাহলে এই পাওয়ারের গ্লাসটা ইউজ করবে, ঠিক আছে? আর অবশ্যই 3 মাস পর পর গ্লাস পরিবর্তন করবে। ডাক্তার সাহেব একটা ফাইলের মধ্যে সব ডিটেলস লিখে দিলেন, কি করতে হবে না করতে হবে। ডাক্তারের কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে মেহনুর আর রোশনি হসপিটাল থেকে বেরিয়ে আসে। অর্ক শপিং করে সোজা এনজিওতে চলে যায়। বাচ্চাদের জন্য নিয়ে আসা সব জিনিসপত্র ওদের সবাইকে বুঝিয়ে দিয়ে নিজের ডেস্কে এসে বসল। টেবিলের উপর একটা সবুজ খামে চোখ পড়ে অর্কের। খামটা হাতে নিয়ে এপিটোপিট ঘুরিয়ে দেখল কোনো ঠিকানা দেওয়া আছে কিনা। ঠিকানা না পেয়ে খামটা খুলল। খামটা খুলতেই চমকে উঠল অর্ক। খামটার ভিতরে 20 লাখ টাকার একটা চেক। হাতের সাইনটা খুব পরিচিত। অর্ক আশ্চর্য হয়ে তাকিয়ে আছে চেকটার দিকে। দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখে দিহাদ এসেছে। দিহাদ অর্কের হাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওরকম হাঁ করে তাকিয়ে থাকার মতো অবিশ্বাস্য কিছু হয়নি। ওটা কিরণ চৌধুরীরই সাইন। এনজিওর জন্য ডোনেট করেছে। অবশ্য এর প্রভাব কিছুটা তোর উপরেও পড়তে পারে। দিহাদের কথার ধরন অর্ক বুঝতে পারছে না। কপাল কুঁচকে তাকায় দিহাদের দিকে। ভারী গলায় বলল, মানে? দিহাদ সুর টেনে বলল, সূর্যের কিরণের স্মৃতি জড়িয়ে আছে তো এই চেকটায়। দিহাদের অমন হেয়ালি করে কথা বলাটা অর্কের খুব বিরক্ত লাগছে। সোজা কথা সোজা সাপটাভাবে কেন কোনোদিন বলবে না, সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে। অর্ক চোখ রাঙিয়ে বলল, ভনিতা না করে ক্লিয়ারলি বলতো কি বলতে চাইছিস তুই? দিহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে অর্কের সামনে চেয়ারটায় বসলো। তারপর অর্কের হাত থেকে খামটা নিয়ে নিল। অর্ক হা করে দিহাদের দিকে তাকিয়ে আছে। দিহাদ চেকটা খামের ভিতর রাখতে রাখতে বলল, গত 2 রাত টানা 2 দিন কিরণ চৌধুরীর কনসার্ট ছিল। গত পরশু দিনেরটা ছিল লেকের ধারে পুরাতন স্টেডিয়ামে, আর গত রাতেরটা ছিল নীল চত্বরে। শুনলাম গতকালেরটাই নাকি কিরণ চৌধুরীর শেষ কনসার্ট ছিল। অর্ক হতভম্ব হয়ে দিহাদের দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। মাথার চুল উল্টে ধরে টেবিলের উপর হাতের কনুইয়ের ভর দিয়ে কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে ধীর কণ্ঠে বলল, আমাকে বলিসনি কেন? অর্কের কথা শুনে দিহাদের রাগ হলেও এই মুহূর্তে ওর রাগ প্রকাশ করা উচিত হবে না। কেননা অর্ক অলরেডি এক ঝটকা ছ্যাঁকা খেয়ে ফেলেছে। কাটা গায়ে নুনের ছিটিয়ে লাভ নেই। তাই দিহাদ নরম গলায় বলল, পরশুদিন যে কনসার্ট ছিল সেটা আমিও কাল জানতে পারি। আর কাল রাতেও যে কনসার্ট ছিল সেটা অবশ্য আগেই জানতে পেরেছিলাম। কাল তোকে বিকাল থেকে সন্ধ্যা অবধি অনেকগুলো কল দিয়েছিলাম, কিন্তু তুই একবারও রিসিভ করিসনি। আজ সকালেও অনেকগুলো কল দিয়েছি, কিন্তু তুই তখনও কল রিসিভ করিসনি। পরে অপারগ হয়ে বাসায় গিয়ে আন্টির কাছ থেকে জানতে পারি তোর ফোন সাথে করে নিয়ে বের হোসনি। এখন তুই বল, এতে আমার কি করার থাকতে পারে? আমি তো চেষ্টার কোনো কমতি রাখিনি। নিজের করা বেখেয়ালিপনার জন্য অর্কের নিজের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাগের মাথায় কোনো কাজ হবে না। তাই নিজের রাগকে কন্ট্রোল করে শক্ত গলায় বলল, কালকেই যে শেষ কনসার্ট করেছে এটা তোকে কে বলল? কিরণ চৌধুরী নিজেই বলেছে কালকের কনসার্টটাই ছিল ওর এখানকার শেষ কনসার্ট। আর চেক এটা এইখানে কি করে এলো? কে দিয়েছে? দিহাদ স্মিত হেসে বলল, তোকে আগেই বলেছি যে এই মেয়ে ওর উপার্জনের অর্ধের বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট ডোনেশনের কাজে দিয়ে দেয়। আমাদের এনজিওর সামনে দোকানে রহিম চাচা বলল তার দোকানে নাকি কালকে একটা মেয়ে এসেছিল। চা খেতে খেতে এক পর্যায়ে আমাদের এই এনজিওর কথা জিজ্ঞেস করলে রহিম চাচা যা যা জানে সব বলে।
তখন তার হাতে এই খামটা ধরিয়ে দিয়ে যায়। সকালে আমি যখন এনজিওতে আসি তখন রহিম চাচা এসে এই খামটা আমার হাতে দিয়ে গেছে। রহিম চাচাকেও নাকি 2 লাখ টাকা দিয়েছে, তবে তাকে চেক দেয়নি, ক্যাশ দিয়েছে। ভাবতে পারছিস? আচ্ছা, এই মেয়ের চলাফেরা কেমন জানি, আমার কাছে খুব রহস্যময় মনে হয়। দিহাদ একটু থেমে অবাক স্বরে বলল, না ভাই, আই এম ড্যাম শিওর এই মেয়ে কোনো সাধারণ মানুষ নয়। তুই কিভাবে বুঝলি ওইটা কিরণই ছিল? রহিম চাচাই বলল, ওর নাম বলেছে কিরণ। অর্কের মাথার নিউরনগুলো কাজ করছে না। দিহাদের কথার প্রত্যুত্তরে কী প্রতিক্রিয়া ব্যক্ত করবে সেটাও ও বুঝতে পারছে না। ঘটে যাওয়া ঘটনাগুলো ওর সাজাতে একটু সময় প্রয়োজন, তবে এই মুহূর্তে সেটা পসিবল না। অর্ক ওর হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 4:45 বাজে। দিহাদকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটু বেরোতে হবে, আসছি আমি। তো অগোচরে তুমি পর্ব 14 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই।